হ্যালো গাইস, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আজকের ভিডিওটাতে আমি রিসেন্ট স্ম্যাকডাউন এপিসোডটা নিয়ে আলোচনা করব, বেসিক্যালি স্ম্যাকডাউন রিভিউ। আমি জানি দেরি হয়ে গেছে একটু, বাট আমি একটা পার্সোনাল কাজে ব্যস্ত ছিলাম বলে দেরি হয়ে গেছে, তার জন্য সরি চেয়ে নিচ্ছি। তো আমি অল্পের মধ্যে দিয়েই বলবো। তো প্রথমত একটা কথা বলি যে স্ম্যাকডাউন এই সপ্তাহে বাম্পার হয়েছে। মানে এই যে স্ম্যাকডাউন, আই থিঙ্ক ওয়ান অফ দ্য বেস্ট স্ম্যাকডাউন এই বছরের, বলতে কোনো অসুবিধা নেই, কারণ সব কিছুর মিনিং ছিল, সব কটা সেগমেন্ট ব্যাপক ছিল। ঠিক আছে, তো প্রথমেই শুরু করি সিএম পাঙ্কে দিয়ে। সিএম পাঙ্ক শোটা শুরু করে কারণ স্ম্যাকডাউন হয়েছে শিকাগোতে, সিএম পাঙ্কের ঘরের মাঠ। আর শিকাগোতে তো সিএম পাঙ্কে সবাই সাপোর্ট করে। পাঙ্ক তার কারণ জানালো যে কেন সে ম্যাকিনটায়ারকে ক্ল্যাশ অ্যাট দ্য ক্যাসেলে মানে হারাতে হেল্প করলো, কেন ড্যামিয়ানকে জেতাতে সাহায্য করলো। কারণ ও ড্রুর সাথে বিজনেস ফিনিশ হয়নি, ও ড্রুয়ের লাইফ লিভিং হেল করবে, লাইফ নরক করে দেবে, এটাই সিএম পাঙ্কের বক্তব্য। তারপর পল হেম্যান আসে। পল হেম্যান এসে পাঙ্ককে প্রথমে হাক করে। প্রথমে পাঙ্ককে হাক করে পল হেম্যান, এবং হাক করার পর পল হেম্যান বলে যে আমার দরকার ছিল হাকটা, তাই হাক করলাম। তারপর পল হেম্যান পাঙ্ককে বলে যে পাঙ্ক, আমি তোমায় চিনি, ঠিক আছে, আমি তোমায় রেসপেক্ট করি, তুমি বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড আমি জানি, বাট এখানে যে আছে ব্লাড লাইন, নিউ ব্লাড লাইন, সোলো, টামা, টঙ্গা, এরা তিনজন মানুষ নয়, এরা ডেঞ্জারাস, এরা রক্ত ভালোবাসে, এরা অনেকটা হাইনার মতো, মানে খুব ইভিল টাইপের এরা। আর সোলো খুশি হয়নি মোটেও যখন ও খবর পেল যে শিকাগো সিএম পাঙ্কের শহর নামে পরিচিত। সোলোর মতানুযায়ী পৃথিবীর প্রত্যেকটা শহর সোলোর শহর হওয়ার কথা, অন্য কারোর শহর হওয়া উচিত না। তো সেই জন্য সিএম পাঙ্ক, আমি চাই তুমি বেরিয়ে যাও রিং থেকে, কারণ সোলো এলে জিনিসটা খুব খারাপ দেখাবে। তো এই যে সেগমেন্টটা, এবং এই সেগমেন্টে পল হেম্যানের যে অ্যাক্টিং, একটা কথা বলবো যে পল হেম্যান ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টার ইন প্রফেশনাল রেসলিং। যে রেসলাররা তো ঠিক আছে, বাট অ্যাজ আ নন রেসলার পল হেম্যানের থেকে বেস্ট ডাব্লিউডাব্লিউ তার কিচ্ছু নেই। ভাইয়ের অ্যাক্টিং, ভাইয়ের যে কথা বলার টোন, পুরো মানে ফুটিয়ে তোলা একটা আলাদা লেভেলেরই। আর পল হেম্যান প্রতিটা সেগমেন্ট এটা বোঝাচ্ছে যে ও ব্লাড লাইন নিয়ে খুশি নয়, ও সোলোর আন্ডারে মোটেও খুশি নেই। সেটা এই রিসেন্ট স্ম্যাকডাউনেও বোঝালো সিএম পাঙ্কের সাথে সেগমেন্টটাতে। তারপর ব্লাড লাইনের সবাই আসে, মানে সোলো, টামা, টঙ্গা আসে, আর সিএম পাঙ্ক তো ওদেরকে চেটে দেয় লিটারেলি। পাঙ্ক বলে যে আমি অ্যাকনলেজ করছি যে দুটো ফেক উসোকে দেখছি যারা উসো হতে চাইছে। বেসিক্যালি টামা, টঙ্গালোয়াকে রেফার করলো আমাদের সিএম পাঙ্ক ভাই। আর সোলোকে সিএম পাঙ্ক বললো একটা ফেক গাই যে ট্রাইবাল চিফ হওয়ার নাটক করছে, রোল প্লে করছে। তো এতে সোলো তো খুব রেগে যায়, তো সোলো থ্রেট করে পাঙ্ককে পেটানোর। পল হেম্যান নিচে নেমে যায়, তো সোলো, টামা, টঙ্গা তিনজনে মিলে পাঙ্ককে মারতে যাবে। সঙ্গে সঙ্গে কোডি রোডস বেসবল ব্যাট নিয়ে আসে, পাঙ্ককে একটা বেসবল ব্যাট দেয়, নিজের হাতে একটা বেসবল ব্যাট নেয়। আর এখন কোডি আর পাঙ্ক দুজন থ্রেট করছে ব্লাড লাইনকে পেটানোর ওই বেসবল ব্যাট দিয়ে। তো সোলোর নির্দেশে ওরা দুজন নিচে নেমে যায়, টামা, টঙ্গা আর সোলোও নিচে নেমে যায়। এরপর কোডি সোলোকে একটা ম্যাচ চ্যালেঞ্জ করে বসে যে একটা 1-on-1 ম্যাচ হয়ে যাক, তুমি টামা, টঙ্গাকে আনবে না, আমিও কেভিন আর র্যান্ডিকে আনবো না, একটা ফেয়ার 1-on-1 ম্যাচ হয়ে যাক। তো সোলো অ্যাকসেপ্ট করে। তারপর আমরা একটা ম্যাচ দেখি, মানি ইন দ্য ব্যাংক কোয়ালিফিকেশান ম্যাচ, ফিমেল কোয়ালিফিকেশান ম্যাচ, চেলসি ভার্সেস বিয়াঙ্কা আর মিয়া ইম বা মিচিন। তো একটা কথা বলবো যে মিচিনের রিপ্রেজেন্টেশন যথেষ্ট বেটার করেছে, লাইক এই গিয়ারটা যথেষ্ট বেটার। আগে মিচিনকে যে ড্রেস দেওয়া হতো সেই ড্রেসটা খুব একটা ভালো না, এই ড্রেসটায় কাইন্ড অফ জবার থেকে লোয়ার মিড কার্ডার তো লাগছেই। বাট এই ম্যাচে একটা কথা বলি যে ম্যাচটা আমি একটু ভাবছিলাম যে বিয়াঙ্কা হয়তো জিতে যাবে, কারণ ডাব্লিউডাব্লিউ বিয়াঙ্কায় খুব বেশি পুশ দেয়, বাট একদমই সেটা হয়নি, আর একদম ঠিক হয়েছে। বিয়াঙ্কা মিচিনকে তার ফিনিশিং মুভ দেয়, আর সঙ্গে সঙ্গে চেলসি কী করে, বিয়াঙ্কাকে ফেলে দেয়, চেলসি পিন দিয়ে দেয় মিচিনকে। 1-2-3 চেলসি যাচ্ছে মানি ইন দ্য ব্যাংকে, একদম রাইট ডিসিশন। চেলসির ক্যারেক্টারকে শ্যুট করে এই ধরনের, মানে যদিও মানি ইন দ্য ব্যাংক জেতে তাহলে পারফেক্ট মানি ইন দ্য ব্যাংক কিন্তু চেলসি হবে, কারণ ওর যে অ্যানোয়িং ক্যারেক্টার সেটা ওই ব্রিফকেসের সাথে খুব শ্যুট করবে। তো যাই হোক, তারপর আমরা একটা ব্যাকস্টেজ সেগমেন্ট দেখি, যে ব্যাকস্টেজ সেগমেন্টে বেসিক্যালি একটা মানে গ্রিল, একটা মানে কী বলবো, সেই গ্রিল টাইপের থাকে না, ওই গ্রিলের আওয়াজ হচ্ছে, দুমদাম করে আওয়াজ হচ্ছিল, মানে একটা দরজা টাইপের, দরজা লোহার যে এগুলো হয় গ্রিলগুলো গোডাউন টোডাউনে থাকে।
তো ওটাকে তুলে দেখা গেল শাটার বেসিক্যালি তুলে দেখা গেল যে বেসিক্যালি ড্রু ম্যাকিন্টায়ার পাঙ্ককে পেটাচ্ছে আর পিটিয়ে প্রায় আধমরা করে দিয়েছে ড্রু ম্যাকিন্টায়ার। তো ড্রু ম্যাকিন্টায়ার এই সপ্তাহে রতে বললো কুইট করছে ডাব্লিউডাব্লিউই, আর 4 দিন পরেই ফিরে এলো। খুবই উইয়ার্ড বাট স্টিল সেগমেন্টটা বেশ দারুণ লাগলো আমার। সো ড্রু ম্যাকিন্টায়ার পাঙ্ককে আধমরা করে দিয়ে পাঙ্ককে লিটারালি ক্যারি করে নিয়ে আসে শিকাগোতে, শিকাগোর দর্শকদের সামনে পাঙ্ককে নিয়ে আসে আর পাঙ্ককে ছুঁড়ে ফেলে দেয় স্টেজে, মানে শিকাগো স্টেজে ফেলে দেয়। বেসিক্যালি ড্রু ম্যাকিন্টায়ারটা বদলা নিল, কারণ সিএম পাঙ্ক ম্যাকিন্টায়ারের ঘরের মাঠে ম্যাকিন্টায়ারকে স্ক্রু করলো, যার জন্য ম্যাকিন্টায়ার চ্যাম্পিয়ন হতে পারলো না। তাই তার 5 দিন পরে সিএম পাঙ্কের ঘরের মাঠ শিকাগোতে ড্রু ম্যাকিন্টায়ার পাঙ্ককে আধমরা করে ফেলে রাখেনি ব্যাক স্টেজে, বরং নিয়ে এসছে অডিয়েন্সের সামনে, নিয়ে এসে ফেলেছে, মানে দেখাচ্ছে যে কেমন লাগে নিজের অডিয়েন্সদের সামনে নিজের ঘরের মাঠের লোকেদের কাছে এম্বারেসড হতে। সো ড্রু ম্যাকিন্টায়ার খুব স্যাভেজ। নিক অল্ডিস এসেছিলো, বাট ড্রু ম্যাকিন্টায়ার কাউকে পরোয়া করে না। তো ফাইনালি ড্রু ম্যাকিন্টায়ার চলে যায়, নিক অল্ডিস পাঙ্ককে অ্যাম্বুলেন্সে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সের জন্য পাঠিয়ে দেয়। সো সিএম পাঙ্ক এখন কেএফএফ ইনজিওর্ড, স্টোরি লাইন ওয়াইজ ইনজিওর্ড, নিক অল্ডিস খুব চিন্তিত। আর ম্যান, এই যে হোল সেগমেন্টটা ইটস আনবিলিভেবল। লাইক ড্রু ম্যাকিন্টায়ার ভার্সেস সিএম পাঙ্ক এখন আই থিঙ্ক বেটার রাইভালরি দ্যান এনিথিং। লাইক হোয়াইট সিক্সের থেকেও ডেঞ্জারাস আমি বলবো। যে কোনো জিনিসের থেকে যে ডাব্লিউডাব্লিউতে এখন যেগুলো চলছে তার মধ্যে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং হচ্ছে ড্রু ম্যাকিন্টায়ার সিএম পাঙ্কের রাইভালরি। আর আমি চাইবো যে অন্তত 3টে ম্যাচ এই রাইভালরি পাক, কারণ একটা ম্যাচে এই রাইভালরি শেষ হওয়ার নয়। আর 3টেই আমি চাইবো গিমিক ম্যাচ, লাইক ফার্স্ট ব্লাড ম্যাচ, লাস্ট ম্যান স্ট্যান্ডিং, সাবমিশন, আয়রন ম্যান, হেল ইন এ সেল, ঠিক আছে, গিমিক ম্যাচ যেন দেয়। কারণ নর্মাল ম্যাচ হওয়ার মতো রাইভালরি এদের নয়, এদের রাইভালরি হচ্ছে ব্লাড রাইভালরি। যাই হোক, তারপর আমরা একটা ট্রিপল থ্রেট মেন্স কোয়ালিফিকেশন ম্যাচ দেখি, র্যান্ডি, টামা আর কার্মেলো। আর ম্যাচটাতে টামা টঙ্গা ডমিনেট করছিল, র্যান্ডিও একটা টাইম ডমিনেট করছিল, বাট আমার সবচেয়ে মজা লেগেছে ফিনিশটা। সো ফিনিশে টঙ্গালোয়া এসছে র্যান্ডিকে ডিস্ট্র্যাক্ট করতে, বাট কেভিন ওভেন্স এসে টঙ্গালোয়াকে পিটিয়ে দেয়, বাট র্যান্ডি তাতেও ডিস্ট্র্যাক্ট থাকে আর কার্মেলো রোল আপ পিন করে জিতে যায়। সো কার্মেলো যাচ্ছে মানি ইন দ্য ব্যাঙ্কে। ভেরি উইয়ার্ড ডিসিশন কার্মেলো মানি ইন দ্য ব্যাঙ্কে, বাট নো প্রবলেম, যে কার্মেলো অনেক ম্যাচ হেরেছে, তো কার্মেলো তো কিছু জেতা উচিত। সো কার্মেলো যাচ্ছে মানি ইন দ্য ব্যাঙ্কে, মানি ইন দ্য ব্যাঙ্ক ল্যাডার ম্যাচে পারফর্ম করতে। তারপর আমরা একটা এলএ নাইটের প্রোমো দেখি। বেসিক্যালি এলএ নাইট লোগান পলকে চ্যালেঞ্জ করছে ইউএস টাইটেলের জন্য, বাট এখনও পর্যন্ত লোগান পল কোনো সাড়া ওকে দেয়নি। তো এলএ নাইট ফ্রাস্ট্রেট হয়ে যায়। এলএ নাইট বলে যে আমি মানি ইন দ্য ব্যাঙ্ক ম্যাচের কোয়ালিফিকেশান ম্যাচ খেলবো পরের সপ্তাহে, তো আমি ওটা জিতবো, তারপর আমি একসাথে 2টো চ্যাম্পিয়ন হব। ভাই, এলএ নাইটের কি স্বপ্ন, একসাথে ডাবল চ্যাম্পিয়ন, ইউএস চ্যাম্পিয়ন, আবার নাকি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নও হবে মানি ইন দ্য ব্যাঙ্ক ব্রিফকেস জিতে। তো তারপর স্যান্তোস এসকোবার আসে, স্যান্তোসের সাথে এলএ নাইটের একটু কথা কাটাকাটি হয়, স্যান্তোসের এলএ নাইটের। তো সেই কথা কাটাকাটি চক্করে স্যান্তোস এলেকে পেটাতে চায়, ফিনিশিং মুভ দিতে যায়, বাট এলে কাউন্টার করে ওরই ফিনিশিং মুভ দিয়ে দেয় সান্তোসকে। সো এলে ড্রিফট, কি ফিনিশিং মুভ যেন ছিল, বিএফটি। সো এলে বিএফটি দিয়ে দেয় স্যান্তোস এসকোবারকে, আর বিএফটি দিয়ে একটু লাফাতে টাফাতে থাকে, লোগানকে আবার চ্যালেঞ্জ করতে থাকে। তো পেছন থেকে লোগান পল আসে আর অ্যাটাক করে দেয় এলএ নাইটকে, আর এলএ নাইটকে 1 লাকি পাঞ্চও দিয়ে দেয়, আর এলএ নাইট পুরো নক আউট হয়ে যায়। তো বেশ ইন্টারেস্টিং সেগমেন্ট। এলএ নাইট আর লোগান পলের রাইভালরিকে একটু হাইপ দিল, বাট এখনও পর্যন্ত সেরকম আমি হাইপ পাচ্ছি না এই রাইভালরি থেকে। বাট খুবই মিনিংফুল সেগমেন্ট ছিল, কারণ এটা ইউএস টাইটেল রাইভালরিকে একটু হাইপ দিয়েছে। তো এরম 3-4টে সেগমেন্ট যদি এরা করতে থাকে, আই থিঙ্ক সামার স্ল্যামের মধ্যেই রাইভালরিটা হয়তো টপ রাইভালরি হয়ে যাবে। আর সামার স্ল্যামে যখন আমরা আলটিমেটলি দেখবো এলএ নাইটকে অ্যাজ এ নিউ ইউএস চ্যাম্পিয়ন, তখন জিনিসটা ভালো দেখাবে, মুভমেন্টটা ভালো হবে। যাই হোক, আপাতত রাইভালরিটা খুবই বিগিনিং পর্যায়ে আছে, আর একটু ইন্টেন্স করা যাবে। দেখা যাক ডাব্লিউডাব্লিউ কতটা চেষ্টা করে এই রাইভালরিটাকে ইন্টেন্স করার জন্য। যাই হোক, তারপর আমরা ছেলেদের ট্রিপল থ্রেট কোয়ালিফিকেশান ম্যাচ দেখি। ছেলেদের ট্রিপল থ্রেট মেন্স কোয়ালিফিকেশান ম্যাচ আরেকটা, যেখানে কেভিনের সাথে কেভিনের 2 অপোনেন্ট ছিল, কেভিন ওভেন্স, গ্রেসন ওয়েলার আর আন্দ্রাদে। আর ম্যাচ শুরুর আগেই কেভিন ওভেন্সকে টামার টঙ্গা পেটাতে শুরু করে দেয়, আর র্যান্ডি এসে বাঁচায়। সো র্যান্ডি বাঁচিয়ে দেয় টঙ্গার হাত থেকে কেভিনকে, বাট কেভিনের পায়ে একটু চোট লেগে যায়। সো কেভিন খুঁড়িয়ে এই ম্যাচটা খেলে। কেভিন ভালোভাবে বেশ ইনজুরিটাকে সেল করছিল। সো এই ম্যাচটা খুব ইন্টারেস্টিং ছিল। কেভিনের তো জেতা উচিত, কারণ কেভিন মানি ইন দ্য ব্যাঙ্ক ল্যাডার ম্যাচে থাকাটা দরকার, কারণ কেভিন কখনো মানি ইন দ্য ব্যাঙ্ক ব্রিফকেস জেতেনি, আর কেভিন অনেক দিন হয়ে গেল যে টাইটেল পিকচারে নেই।
সো কেভিন মানি ইন দ্য ব্যাঙ্ক ল্যাডার ম্যাচে গেলে আমি বেশ খুশি হতাম, বাট বাকি দুজন গ্রেসন আর আন্দ্রাদে ওরাও খারাপ চয়েস ছিল না। তো বেশ আনপ্রেডিক্টেবল ম্যাচ ছিল। তো কেভিন ওই খোঁড়া পানিই ম্যাচটা খেলে, খোঁড়াতেই ম্যাচটা খেলে। গ্রেসন আর আন্দ্রাদেও ভালো খেলছিল ম্যাচটা। তো ম্যাচের ফিনিশটা বেশ ভালো। সো গ্রেসন ওয়েলার কী করে, কেভিন ওভেন্সকে বাইরে ডিডিটি দেয়, মানে এই রিংয়ের বাইরে ডিডিটি দেয়। আর ডিডিটি দেওয়ার পর গ্রেসন ওয়েলার তার ফিনিশিং মুভ দিতে যায়, যেটা একটা জাম্পিং রোলিং আর্কেও টাইপ কিছু একটা। তো ওটা যেই দিতে যাবে, স্যান্তোস মিডিয়ারে আন্দ্রাদে মিডিয়ারে কাউন্টার করে দেয়। আর মিডিয়ারে কাউন্টার করে তার ফিনিশিং মুভ দিয়ে দেয় গ্রেসন ওয়েলারকে, আর 1-2-3 হয়ে যায়। সো ম্যাচটা যেতে আন্দ্রাদে গ্রেসন ভাইকে পিন দিল আন্দ্রাদে, আর আন্দ্রাদে চলে গেল মানি ইন দ্য ব্যাঙ্কে। সো এখনও পর্যন্ত আন্দ্রাদে যে উসো আর তোমার যে ফার্স্ট ম্যাচটা যে জিতলো, মানে আমি নামও ভুলে গেলাম এতক্ষণে, তো এরা মানি ইন দ্য ব্যাঙ্কে আছে আপাতত, ঠিকঠাকই আছে। কারমেলো হায়েস। তো দেখা যাক আর কাদেরকে অ্যাড করে ডাব্লিউডাব্লিউ মানি ইন দ্য ব্যাঙ্ক ল্যাডার ম্যাচের জন্য। তো ব্যাক স্টেজে আমরা সেগমেন্ট দেখি, যে সেগমেন্টটা আমরা দেখছিলাম যে সোলো পলের ওপর একটু রেগেছিল, ঠিক আছে, এবং সোলো পলকে বলে যে তুমি কি ব্লাড লাইন ছাড়তে চাও, কারণ একদম শোয়ের শুরুতে সিএম পাঙ্ক পলকে বলে যে আমি যদি ফেভার করি তুমি আমায় কি ফেভার করে। পল তখন বলে যে আমাকে সাথে করে নিয়ে যাও। তো সোলো তো চমকে যায়। তো সোলো ব্যাক স্টেজে পরে জিজ্ঞেস করে পলকে যে তুমি কি ছাড়তে চাও, তো পল বলে না। তখন সোলো বলে আমরা এটা নিয়ে পরে আলোচনা করব, এই বিষয়টা নিয়ে। এছাড়া পল আরেকটা জিনিস বলে সোলোকে যে তুমি কি কাজ করছো আমি বুঝতে পারছি না, তোমার কাজ হচ্ছে কোডিকে ভয় দেখানো, যাতে রোমান যখন আসবে তখনও কোডিকে খুব সহজে পেতে পারে, কিন্তু তুমি নিজেই কোডির এগেনস্টে যাচ্ছ, কোডির অপোনেন্ট হচ্ছ। তখন সোলো একটা কথা বলে দেয় যে শোনো পল, রোমান ফিরবে না, আমি তোমায় মিথ্যে বলেছিলাম, আমি তোমাকে আহত করতে চাইনি পল, আমি মিথ্যে বলেছিলাম, এখন সত্যি বলছি রোমান আর আসবে না। সো বেসিক্যালি সোলো এটা বলতে চাইছে পল হেম্যানকে যে রোমান তো আর আসবে না, তো আমি এখন পার্মানেন্ট ট্রাইবাল চিফ, তো আমার কথা তোমায় শুনতে হবে পল, কিছু করার নেই পল। তো যাই হোক, ম্যাচ শুরু হয় সোলো আর কোডির মধ্যে। ম্যাচটা বেশিক্ষণ চলেও নি, 3-4 মিনিট, তারপরেই টামা টঙ্গা এসে কোডিকে মারতে থাকে, টামা টঙ্গা এসে, আর ম্যাচ ডিকিউতে ফিনিশ হয়। তো ডিসকোয়ালিফিকেশানে কোডি ম্যাচটা জেতে। সো তারপর ওরা যখন পেটাচ্ছিল তখন কেভিন আর র্যান্ডি আসে। তো কেভিন তো টঙ্গা ভাইকে একটা স্টানার দিয়ে দেয়, র্যান্ডি টামা ভাইকে আরকেও দিয়ে দেয়। তারপর তিনজনে মিলে র্যান্ডি, কেভিন আর কোডি, এরা তিনজনে মিলে সোলোর ওপর ট্রিপল টিম করতে যাবে। সঙ্গে সঙ্গে ডেবিউ হয় জ্যাকব ফাতু পেছন থেকে আসে, আর ভাই সাব কি ডেবিউ ভাই, জ্যাকব ফাতুকে পুরো মনস্টার লাগছে। ডেবিউ হলে এরকমই ডেবিউ হওয়া উচিত। সো জ্যাকব ফাতু কী করলো, কেভিন ওভেন্সকে পিটিয়ে দিল, তোমার স্টিল স্টেপের ওপর একটা সামওয়ান ড্রপ দিয়ে দিল, র্যান্ডিকে ব্যারিকেডে স্পিয়ার দিয়ে দিল, ব্যারিকেড ভেঙে দিল, আর কোডিকে টেবিলের ওপর একটা স্প্ল্যাশ দিল, টেবিল ভেঙে গেল, অ্যানাউন্স টেবিল ভেঙে গেল, কোডি মানে ভেঙে টুকরো হয়ে গেল আই থিঙ্ক। আর তারপর এই যে জিনিসটা আমরা দেখছি এখন এই আমার স্ক্রিনে, এই যে নিউ ব্লাড লাইন, জ্যাকব ফাতু অ্যাড হলো, জ্যাকব ফাতু, সোলো, টামা টঙ্গালোয়া চারজনে মিলে তোমার ওই পোস্ট দিচ্ছে, ব্লাড লাইনের সিগনেচার পোস্ট। এখানেই স্ম্যাকডাউন শেষ হলো, আর ভাই কি শেষ, কি ফিনিশ। সো আমরা নতুন মেম্বার পেলাম নিউ ব্লাড লাইনে, জ্যাকব ফাতু। আর অদ্ভুতভাবে জ্যাকব ফাতুকে অলরেডি আমার লিডার মনে হচ্ছে, লাইক দিস ডুড মাস্ট বি দ্য লিডার। সোলোর মধ্যে কোনো ক্যারিসমা নেই, জ্যাকব ফাতুর মধ্যে আছে। আর পল হেম্যান যে বলতো না এতদিন যে এই ব্লাড লাইন হিংস্র ভয়ঙ্কর, এরা মারতে জানে, এরা রক্ত ভালোবাসে, এরা খেতে ভালোবাসে, তো ততদিন মনে হতো না এতদিন এই টামা টঙ্গা বা টঙ্গালোয়াকে দেখে কেউ সিরিয়াসলি নেবে না। বাট এই যে জ্যাকব ফাতু এসছে, যা চুল, যা এক্সপ্রেশন, যেভাবে চেল্লাচ্ছে, মনে হচ্ছে না এই ভাইটা সত্যি ডেঞ্জারাস আছে। এখন নিউ ব্লাড লাইনকে আমার ডেঞ্জারাস বলে মনে হচ্ছে। সো ভেরি গুড ডেবিউ, ভেরি ইম্প্যাক্টফুল ডেবিউ বলতে গেলে। যাই হোক, পরের সপ্তাহে স্ম্যাকডাউনে আমরা কিছু কোয়ালিফিকেশান ম্যাচ দেখব, এলএ লোগান স্যান্তোস, যেটাতে প্রবেবলি স্যান্তোস জিতবে, এবং এলএ আর লোগানের মধ্যে একটা রাইভালরি হবে, যেটা প্রবেবলি মানি ইন দ্য ব্যাঙ্কেও হবে আর সামারস্ল্যামেও হবে। মেবি দুটো ম্যাচের ম্যাচ হওয়া উচিত, কারণ এখন মধ্যে লোগান পল দুটো ম্যাচ কারোর সাথে খেলেনি, কোনো অপোনেন্টের সাথে, সেম অপোনেন্টের সাথে, তো এরম করলে খারাপ না।
দেন নিওমি ভার্সেস ব্লেয়ার ডেভানপোর্ট আর ইন্ডি হার্টওয়েল, প্রবাবলি ব্লেয়ার ডেভানপোর্ট জিতবে কারণ নতুন প্লেয়ার এবং এদেরই মানি ইন দ্য ব্যাঙ্ক ব্রিফকেসে পার্টিসিপেট করা উচিত যারা নতুন প্লেয়ার। আর একটা ট্রিপল থ্রেট কোয়ালিফিকেশান ম্যাচ আছে মেয়েদের পরের সপ্তাহে স্ম্যাকডাউন, সেটা ক্যান্ডিস, জেড আর টিফানি। প্রবাবলি তো টিফানি জিতবে, ক্যান্ডিসকে জেতালে খুশি হতাম, বাট দেন টিফানি না গেলেও খারাপ লাগবে। জেড কার্গিলকেই বা কেউ পিন দেবে কেন? সো আই থিঙ্ক টিফানি ক্যান্ডিসকে পিন দেবে। সো যাই হোক, সো এই সপ্তাহের স্ম্যাকডাউন নিয়ে খুবই ইম্প্যাক্টফুল ছিল আর আমিও আমার এখানে ভিডিও শেষ করলাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন, ভিডিওটি যে রেসলিং বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার সাপোর্টের খুব দরকার। আর নোটিফিকেশান বোতামে অবশ্যই ক্লিক করবেন যাতে সময় মতো আপনারা আমার ভিডিওর আপডেট পেয়ে যান। ও হ্যাঁ, আরেকটা কথা, কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, এতে কমিউনিকেশান বাড়ে যে আপনারা জ্যাকব ফাতুকে কেমনভাবে বুঝলেন, আপনাদের কি মনে হয় এটা জানাবেন, ঠিক আছে? সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশান বোতামে ক্লিক আর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট। নমস্কার।